বিকেল 4টের আশপাশ রাজ্য রাজনীতি হঠাৎ তোলপাড়। খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির উঠোনে তখন সিআইডি গিজগিজ করছে। ঘটনাচক্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, কিন্তু সই জাল কাণ্ডের তদন্তে সিআইডি যখন প্রথম হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছন, তখন সিআইডি দলকে বাধা দেন প্রাক্তন সাংসদ, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। কিন্তু কোনো আপত্তি ওজোর ধোপে টিকল না। সিআইডি ঢুকলো, সিআইডি 2 ঘন্টা ধরে তল্লাশি করলো, তারপর বেরিয়েও গেল। কি বলবেন? কোথাও কি প্রতিহিংসার রাজনীতি, নাকি এটাই খুব স্বাভাবিক? কথা বলবো দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। আজ 9 জুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির উঠোনে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির উঠোনে সিআইডি। একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। 2021 14ই জুলাই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁথির শান্তিকুঞ্জের বাড়ির সামনে সিআইডি। কি বলবো, একটা বৃত্ত সম্পন্ন হলো। দেখো, এটা তো ঘটনার চক্রে তাই দেখা যাচ্ছে, কাকতালীয় হতে পারে, কিন্তু সিআইডি যে বিষয়টি নিয়ে তদন্ত করতে গেছে সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না, কারণ সিআইডি অধিকার রয়েছে তদন্ত করতে যাওয়ার। এবার তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে 2021 সালের বিধানসভা ভোট সবে শেষ হয়েছে, বিজেপি হেরে গেছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন। তার মাসখানেকের মধ্যেই দেখা গেল যে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে সিআইডি পৌঁছে গেল, একটা বড় টিম। এবং ঠিক যেভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির উঠোনে সিআইডি পৌঁছে গেছে, ঠিক সেদিনকে সেভাবেই পৌঁছে গেছিল। একদিন না, পরপর 2 দিন। প্রথমে মনে হয় 14ই জুলাই, তার 3 দিন পর আবার 17ই জুলাই, পরপর 2 বার গেছিল। 2 বার। কি না, 2018 সালে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে যে পুলিশ বারাক ফাঁড়ি, সেইখানে তার যে নিরাপত্তা রক্ষী, তার অস্বাভাবিক মৃত্যু ঘটে। সেই ঘটনার 3 বছর পর ঘটনাচক্রে 21 সালে বিধানসভা ভোটে বিজেপি হেরে যাওয়ার পরপরই শুভেন্দু অধিকারী বাড়ির সামনে পৌঁছে গেল সিআইডির দল, বড় দল। এবং ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, হই হই কাণ্ড, সবাই জানতো যে যাচ্ছে, এবং গিয়ে একটা হই হই কাণ্ড লাইভ চলছে ইত্যাদি প্রভৃতি হচ্ছে, টানা চললো অনেকক্ষণ ধরে। এবং তুমি দেখো যে যখন 2018 সালে ঘটনাটি ঘটেছিল, তখন শুভেন্দু অধিকারী ছিলেন রাজ্যের মন্ত্রী, বড় মন্ত্রী ছিলেন, 2টো মতো মনে হয় দপ্তর ছিল তার কাছে, 5টা জেলার পর্যবেক্ষক ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছরের সিআইডি তদন্ত কিচ্ছু হলো না। 3 বছরের মাথায় তার স্ত্রী, যে মৃতের স্ত্রী, তার আবার অভিযোগ দায়ের, নতুন করে অভিযোগ দায়ের, এবং তখন আবার সিআইডি তদন্তের শুরু। একটা ঘটনা গেল, কাঁথি পুরসভায় ত্রিপল পাওয়া গেল, সেই ত্রিপল খোয়া গেল, এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী। তাকে সরিয়ে সেখানে প্রশাসক বসানো হলো। প্রশাসক বসিয়ে সেই প্রশাসক মামলা দায়ের করলেন ত্রিপল চুরি, এবং সৌমেন্দু অধিকারীকে তাকে বারবার করে ডাকতে থাকলো পুলিশ। পরপর ঘটনা 2, কাঁথি শ্মশানের একটা মামলা নিয়ে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হলো। ঠিক। আর সবচেয়ে বড় কথা, ত্রাণের, আমফানের ত্রাণ না, ইয়াসের ত্রাণের ত্রিপল, যে যুক্তিটা এখন তৃণমূলে অনেক বিধায়ক বা সাংসদ দিচ্ছেন, যে ত্রিপল তো বিডিওর কাছ থেকে রিকুইজিশন নিয়ে গুনে নিয়ে আসছে। এবার ত্রিপল যখন তখন লাগতে পারে, যেমন পুজোর সময় হঠাৎ করে বৃষ্টি এসে গেল, তখন 2টো ত্রিপল, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় হতে পারে। হ্যাঁ, এর ফলে 8টা 10টা 20টা ত্রিপল একটা বিধায়কের কাছে বা একটা সাংসদের কাছে থাকতেই পারে, এবং সেটা রিকুইজিশন নিয়ে নেওয়া, যে এতগুলো ত্রিপল গুনে পেলাম, আবার এতগুলো ত্রিপল দিলাম। তো সেটাই যদি হয়তো কাঁথি পুরসভার গুদামের ত্রিপল নাকি খোয়া গেছে, এবং নাকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলে গেছে, তো বলে একটা মামলা দায়ের হলো। এখন তৃণমূলের বিধায়করা একের পর এক একই কাণ্ডে, আমাকে বলতে দাও। তারপরে হলো যে শুভেন্দু অধিকারীর একজন পিএসও ছিলেন, অতনু, আমি এই কথা আগেও বলেছি, দেহরক্ষী, সরকার নিযুক্ত পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাকে মাসাবধি ভবানী ভবনী সিআইডিতে রোজ ডাকা হতো সকাল 10টায়, বিকেল 3টে, সাড়ে 3টে, 4টের সময় তাকে ডেকে জেরা করা হতো, ছেড়ে দেওয়া হতো। তারপরে তাকে ট্রান্সফার করা হলো পুরুলিয়ায়, তারপর সাসপেন্ড করা হলো। শুভেন্দু অধিকারীর সঙ্গে জুড়ে ছিলেন রাখাল বেরা নামে এক ভদ্রলোক,
তার ব্যক্তিগত স্তরে কাজকর্ম কলকাতায় দেখতে। রাখাল বেরাকে গ্রেপ্তার করা হলো, তাকে কাঁথি থানায় পুলিশ হেফাজতে রাখা হলো এবং তারপরে তার জেল হেফাজত হলো। তো এই যে 5 বছর আগে ঘটনা পরম্পরা, তার সঙ্গে আজকের যে ঘটনা পরম্পরা কোথাও যেন একটা মিল দেখা যাচ্ছে। তবে তখন কি হয়েছিল, পুরনো ঘটনার সূত্রে সিআইডি তদন্ত নেমেছিল, এখন হচ্ছে যে টাটকা ঘটনা সই জাল কাণ্ড। এবং এই কাণ্ডের সূত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামার স্ট্রিটের অফিসে এবং 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেই স্ট্রিটের অ্যাড্রেসে ওই চিঠিটা লেখা হয়েছিল, সেখানে সিআইডি পৌঁছয়। এখন এটার মধ্যে কোনো আপাতত দুটো ঘটনার মধ্যে 5 বছর আগে পরে ঘটনার মধ্যে তুমি তো কোনো ডাইরেক্ট যোগসূত্র করতে পারবে না, তুমি 2 4 করতে পারো পলিটিক্যালি, সেটাই। মানে সেটা হচ্ছে যে ধারণাগতভাবে তুমি এই দুটো বিন্দুকে মেলাতে পারো। কংগ্রেস নেতা অধীর চৌধুরী একটা কথা বারবার বলেন, তিনি বলেন যে তার কথায় যে রক্তবীজ পুঁতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বীজ একদিন গাছ হয়ে তার বাড়ির উঠোনেই নুয়ে পড়বে, যেটা আজকে হলো। এবং আজকে অধীর চৌধুরী বলেছেন যে আমি তো আগেই বলেছিলাম যে রক্তবীজ যে পুঁতবে তাকে একদিন সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এই বিরোধী দলের রাজনীতিকদের বিরুদ্ধে পুলিশ নেড়িয়ে দেওয়া, মিথ্যে মামলা সাজানো, ওই নার্কোটিক্সের কেস দিয়ে দেওয়া, দিনের পর দিন এই যে বিভিন্ন ঘটনা ঘটেছে, এটা অধীর চৌধুরীর কথা যে এই পুলিশ দিয়ে যেভাবে বিরোধী দলকে শায়েস্তা করার চেষ্টা হয়েছে। তুমি বলো যে এই যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, তখন যখন উনি হাইকোর্টে এর রক্ষা কবচে মামলা করেন এবং হাইকোর্টের তৎকালীন বিচারপতি রাজশেখর মান্থা তিনি যখন কিছু মামলায় শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেন, তখন কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি প্রেস কনফারেন্স করে ওই বিচারপতির নামে যা ইচ্ছা তাই বলেন। এমনকি ওই বিচারপতির বাড়ির আশপাশে পোস্টার পড়ে তার নামে, হাইকোর্ট চত্বরে তার বিরুদ্ধে পোস্টার পড়ে, হাইকোর্ট চত্বরেও পড়েছিল। তো কোথাও মনে হচ্ছে না যে ধারণাগতভাবে যে দুটো বিন্দু জুড়ে জুড়ে যাচ্ছে? হ্যাঁ, জুড়ে যাচ্ছে সেভাবে দেখলে এবার তুমি দেখো যে বিষয়টাকে ভিত্তি করে আজকে তৃণমূলের পৃথক ব্লক তৈরি হয়েছে বিধানসভায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন বিধায়ক, এবং সেটা ক্রমবর্ধমান হয়ে গেছে। ফিরাদ হাকিম গিয়ে কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কক্ষে গিয়ে বসেছেন, মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদকে যেতে দেখেছি। তো তার মানে কি, তার মানে 58টা বাড়ছে। তাহলে এই যে পৃথক ব্লকের যে একটা যে ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটা তো এই ঘটনাকে প্রেক্ষাপট মানে ভিত্তি করে। তার কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, 2 বিধায়ক, তারা এই সইজালের যেটা অভিযোগ করেছে স্পিকারের কাছে, এবং স্পিকার বিষয়টি সিআইডি কাছে পাঠিয়ে দেয়। তো এই যে তৃণমূলের থেকে মানে কালীঘাট এবং ক্যামার স্ট্রিটের থেকে তৃণমূলের যে সত্তা এবং তৃণমূলের যে অধিকার, সেটাকে যে একটা নিজেদের দিকে নিয়ে নেওয়া, সেটা এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হোক বা নয়াদিল্লিতে লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার এবং বাকি সাংসদরা হোক, তো সেটার সঙ্গেও এইটার ব্যাপারটা যুক্ত রয়েছে। তো আগামী দিনে যদি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার এরা যদি নির্বাচন কমিশনের কাছে প্রতীক চিহ্নটি চেয়ে এবং তৃণমূলের সাংগঠনিক অধিকার চেয়ে মামলা করেন বা আবেদন করেন, তখন তারা এই ঘটনার নজিরও দেবেন যে কলকাতায় সিআইডি তদন্ত হচ্ছে এবং সেখানে সই জাল করে বিরোধী দলনেতা নির্বাচিত, পরিষদীয় দলনেতা নির্বাচিত করার একটা চেষ্টা হয়েছে, এবং পরিষদীয় দলনেতাটাও কারোর সাথে আলোচনা না করে একতরফাভাবে নিয়ে নেওয়া হয়েছে। তো এইগুলো তখন তো একটা ভিত্তি হবে। দেখো, আমি আরেকটা মানে এটা কিউরিসিটি থেকে প্রশ্নটা আসছেই, সেটা হচ্ছে যে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির উঠোনে সিআইডিকে দেখলাম আমরা, কিন্তু এই সিআইডির দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে কিছুদিন আগে। রাজনীতিতে এটাই হয়, প্রশাসন বদলে গেছে। সেক্ষেত্রে আজকের দিনটি হঠাৎ বেছে নিল কেন? মানে কোথাও কি অপেক্ষা করা যেত না? সিআইডিও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নেই, দিল্লিতে আছেন, কাল বৈঠক করেছেন, আজ সোনিয়া গান্ধী, হঠাৎ আজকের দিনটা বেছে নেওয়ার কারণ কি? এটার কি
কোনো স্ট্র্যাটেজি মানে না, এটা দেখো পলিটিক্সে তো আমি সবসময় বলি যে পলিটিক্সে যে দুটো পয়েন্টকে সবসময় জোড়ার চেষ্টা হয়, দুটো ঘটনাকে পাশাপাশি রেখে সেই ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কিনা সেটা একটা খোঁজার চেষ্টা হয়। সেটা যদি তুমি খুঁজতে নামো তাহলে তুমি দেখতে পাবে যে আজকে সোনিয়া গান্ধীর বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন, ঠিক আছে, এবং সেখানে আলোচনা হচ্ছে। তারপরে সেখান থেকে দৃষ্টি ঘুরে গেল এদিকে কালীঘাটের দিকে। তারপরে কোথাও গিয়ে একটা কোয়েশ্চেনও রেজ হয়ে গেল যে কোন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সোনিয়া গান্ধী বৈঠক করছেন, যাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত চলছে। তো এখন এগুলো তুমি মেলাতে পারো, মানে এগুলোর সাথে ডাইরেক্ট হয়তো কোনো লিঙ্ক নেই, কিন্তু পলিটিক্সে এরকমই হয় যে দৃষ্টি ঘোরানোর একটা চেষ্টা সবসময় থাকে। তো হতেই পারে যে এখানে দৃষ্টি ঘোরানোর জন্য একটা মানে ঘটনাচক্রে আজকে এটা ঘটলো, আজকের দিনটাতে এভাবে তো ডাইরেক্টলি বলতে পারবো না। সিআইডি একটা ল এনফোর্সিং এজেন্সি, আমি কখনোই এটা বলতে পারি না যে আমার কাছে তো সেই তথ্য প্রমাণ নেই যে আমি কখনোই এটা বলতে পারি না যে সিআইডি এরকম বেছে বেছে নির্ঘণ্ট বেছে বেছে এমন সময় গেছেন ঠিক যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী বাড়িতে যাচ্ছেন, এটা তো আমি কখনো বলতে পারি না। না, একেবারেই না। এবার যদি কেউ এই দুটো ঘটনা মনে মনে মেলাতে চান সেটা তার ব্যাপার, আমার ব্যাপার না। বেশ, বুঝলাম। এবার দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও এই সইকাণ্ডে এ নিয়ে 3বার আজকে অফিসে, ক্যামাক স্ট্রিট অফিসে একই সঙ্গে প্রায় হয়েছে 19-20 সময় বোধহয়। তো সেখানে হচ্ছে যে ক্যামাক স্ট্রিটের অফিসেও আজকে সিআইডি গেছিল, ওখানেও প্রায় 3 ঘন্টার মতো ছিল, তল্লাশি চলেছে ইত্যাদি। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে হাজিরা দেওয়ার টাইম ছিল 5টা, তার কিছুক্ষণ আগেই তিনি সিআইডিকে আবারও জানিয়েছেন এনি থার্ড টাইম আসতে পারছেন না, দিল্লিতে আছেন, মামলা চলছে কোর্টে। তা এই জলটাও তো খুব গুরুতর দিকেই, আমার ধারণা জলটা বইছে খুব গুরুতর দিকেই। তোমার কি মনে হয়? খুব গুরুতর দিকে না বলে আমার মনে হয় না। দেখো, সিআইডি বারবার ডাকলে আইনত তা তো যাওয়া উচিত। এখন কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো চেষ্টা করছেন, অতীতে যেমন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এখন হয়ে গেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৎকালীন তিনি যেমন চেষ্টা করেছিলেন যে হাইকোর্ট থেকে রক্ষা কবচ পাওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সেই রক্ষা কবচ পাওয়ার চেষ্টা করছেন এবং সেই জন্য একটা টাইম বাই করছেন। এটা হতে পারে সময় নিচ্ছেন। তো এটা জানি না যে মানে তুমি যে প্রশ্নটা করছো না বা করতে চাইছো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেপ্তার হবেন, এটা তো আমি জানি না যে আগামী দিনে কি হবে। এখন বারবার যদি ডাকার পরে না যান এবং কোর্ট যদি তাকে রক্ষা কবচ না দেয় তাহলে তো এরা ফৌজদারি মামলা, এবং সিআইডি হচ্ছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তো ক্রিমিনাল যে ইনভেস্টিগেশনের জন্য তাকে নিতেই পারে হেফাজতে। এবার তো সেটা তো সিআইডির ব্যাপার, সেটা আমার ব্যাপার নয়। কিন্তু অতীতে ধরো বিভিন্ন ঘটনার নজির আমাদের সামনে রয়েছে। অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় ইডি এবং সিবিআই বারবার করে ডাকছিল, সিবিআই বারবার করে ডেকেছে, অনুব্রত মণ্ডল যাননি। কিন্তু পরবর্তীকালে যখন তাকে কি হলো, যখন তিনি এলেন তারপর তাকে অ্যারেস্ট করা হলো। তো আমার মনে হয় না যে এই মামলাটিতে এমনও কোনো বৃহত্তর দুর্নীতির বা কিছুর ব্যাপার যেটাতে একটা হয়তো অ্যারেস্ট, কিন্তু আমার মনে হওয়া দিয়ে তো কিছু যায় আসবে না। ল উইল টেক ইট ওন কোর্স, যেভাবে রাজনীতিটা বলেন আমিও সেভাবে বলছি। আমি তো জানি না অ্যাকচুয়ালি অভিপ্রায় কি আছে এবং কিভাবে তদন্তের গতি, তদন্ত কোন পথে এগোচ্ছে। কিন্তু এইটা ঠিক যে এইটা নিয়ে একটা তৃণমূলের মানে সে আসল তৃণমূল হোক আর প্রাক পূর্বতন তৃণমূল হোক, একটা মনে একটা সন্দেহ তৈরি হয়ে গেছে যে কি হয় একটা আশঙ্কা আতঙ্ক তো রয়েছে। দেখো, আরেকটা বিষয় দেখো, আজকে কুণাল ঘোষও বললেন, পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকতে পেরেছেন তখন বললেন যে এটা পুরোপুরি হচ্ছে প্রতিহিংসা রাজনীতি চলছে, এবং প্রচন্ড প্রতিহিংসা রাজনীতি করছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আজকের দিনটা ঘটনাটা প্রতিহিংসা রাজনীতি হয় তাহলে 5 বছর আগে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে সিআইডি দুদিন পৌঁছে যাওয়া, তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করা, ট্রিপল চুরির মামলা করা, শ্মশানের মামলা করা, সবচেয়ে বড় কথা ট্রিপল চুরির মামলা শুভেন্দু অধিকারীর কাছে হচ্ছে। এবং আমি এটা ঘটনার চক্রে আমি জানি সেটা হচ্ছে কোভিডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ফোন করে বলছেন যে পুরুলিয়াতে বা জঙ্গলমহলে কোথাও একটা জায়গায় যেখানে অনগ্রসর, আর্থিকভাবে অনগ্রসর একটি সমাজ, সেখানে 1 লক্ষ প্যাকেট পাঠিয়ে দেওয়া। সে 1 লক্ষ প্যাকেটে চাল, ডাল, সর্ষের তেল ইত্যাদি করে সবকিছু থাকবে, পাঠিয়ে দেওয়া। এবং শুধু পাঠিয়ে দেওয়া নয়, তাকে বলেছে যে ওই প্যাকেটগুলোর ওপরে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা সেঁটে দেওয়া হয়। আচ্ছা, সেই প্যাকেটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাননি, শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন যে তিনি যেন
ওই পশ্চিমাঞ্চলে কোনো একটি গ্রামে, যে গ্রামটি অনগ্রসর, মানুষ সেখানে খেতে পাওয়ার মানে কোভিডের সময় আরো সংকটে, সেখানে ওরা ত্রাণ সামগ্রী পার্টির তরফ থেকে পাঠিয়ে দেন, তাহলে শুভেন্দু অধিকারী পাঠাতে হয়েছে। এবং তার নির্দেশ ছিল, উনি বলেছিলেন যে ওই প্যাকেটগুলোর উপরে যেন তার ছবিটা লাগিয়ে দেওয়া হয়। তাহলে যিনি 1 লক্ষ মানুষ প্যাকেট বানিয়ে যিনি পাঠাচ্ছেন ওখানে, তার ছবি সম্বলিত তার প্যাকেট পাঠাচ্ছেন, তিনি আবার ট্রিপল চুরি, তার ভাই ট্রিপল চুরি করছেন, এটা কি কোনো জায়গায় মেলাতে পারছো? মেলানো যায় না, একটা বিশ্বাসযোগ্যতার জায়গা। তারপরেই তুমি তার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। মানে এইটা যদি তাহলে আজকের ঘটনা যদি প্রতিহিংসার রাজনীতি হয়, তাহলে সেদিনকে কি প্রতিহিংসা রাজনীতি ছিল না? তখন কি ছিল? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলো মামলা, হ্যাঁ, মামলার পর মামলা হয়েছে পর পর। আজকে মানে ফলে ফলে কিভাবে মামলায় জেরবার ছিলেন, এমনকি সভা করতে গেলেও তাকে একটা করে কেন হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছিল? তার কারণ হচ্ছে এত মামলা করা হয়েছে, তাহলে তাকে হাইকোর্ট চত্বরেই তাকে বসে থাকতে হতো সারা বছর, এত মামলা। তো এটা তো মানে বারবার ঘটেছে। 2016 সালে বিধানসভা ভোটের ঠিক আগে, তখন বাম কংগ্রেসের জোট হয়েছে সবঙ্গে কংগ্রেস প্রার্থী, বাম সমর্থিত কংগ্রেস পার্টি বা প্রার্থী মানস ভূঁইয়ার বিরুদ্ধে একটা খুনের মামলা দায়ের করে দেওয়া হলো ভোটের আগে। এবং ভোটের পরেই যখন তৃণমূল জিতে গেল, এবং জিতে যাওয়া মানে কি, একাই 200 পার, তাহলে একাই 200 পার যে শাসক, সেই শাসকের কাছ থেকে উদারতা, একটা বৃহৎ মন, এবং সেখানে একটা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজকর্ম শুরু হবে, এটাই প্রত্যাশিত। মানস ভূঁইয়া ভুগছিলেন যে কখন তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়, কখন তাকে গ্রেপ্তার করা হয় না, এই ভয়ে। তো মানস ভূঁইয়া সেই চাপ না রক্ষা করতে পেরে মানস ভূঁইয়া তৃণমূলে যোগ দিয়ে দিলেন। তারপরে তার মামলাটা প্রত্যাহার হয়ে গেল, তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়ে গেল। এই ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেছে। কিন্তু আমি তোমার এখানে আজকে ক্রাই বেবি হয়ে লাভ নেই। কিন্তু আমি তোমার এখানে আমি একটু একটা পাল্টা প্রশ্ন করব। তুমি বললে যে একটা উদারতা দেখাবার বিষয় ছিল, কিন্তু এই সরকার আসার পর সেই উদারতা দেখাতে পারছে কি? কোথাও এটার কি কোথাও শেষ কোথাও? আজকে যেমন তৃণমূলের পক্ষ, আমি তৃণমূলের দিক থেকেই বলছি, দেখো তুমি যদি আজকে থেকে 15 বছর 20 বছর আগে চলে যাও, তুমি দেখবে যে এই মানে কম্পিটিটিভ এই ধরনের পলিটিক্স আর ছিল না। বাজপেয়ী সরকার যখন ক্ষমতায় ছিলেন, কেন্দ্রে ক্ষমতায় ছিল, এবং কার্গিল যুদ্ধের পর কফিন কেলেঙ্কারি অভিযোগ উঠেছিল তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেসের বিরুদ্ধে। প্রণব মুখোপাধ্যায় যখন প্রতিরক্ষা মন্ত্রী হন ইউপিএ 1 সরকারের, সেই সময় কংগ্রেসের অনেক নেতা, এবং তার মধ্যে একজন নেতা যিনি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, তিনি সোনিয়া গান্ধীর বার্তা নিয়ে বলেছিলেন যে মামলাটা কফিন কেলেঙ্কারি মামলা, এবার তদন্ত ইত্যাদি প্রভৃতি এবার হওয়া উচিত। প্রণব মুখোপাধ্যায় কিন্তু সেই তার পক্ষে ছিলেন না। তারপরে কফিন কেলেঙ্কারি কিন্তু কফিন বন্দিই হয়েছিল। রাজনৈতিকভাবে যে অভিযোগ উঠেছিল তখন, সেটা তখন সেভাবে এগোয়নি। বা বাজপেয়ী জমানাতেও বোফোর্স কেলেঙ্কারি যে অভিযোগের বিশ্বনাথ প্রতাপ সিং খালি পকেট থেকে ডায়েরি বার করতেন বলে, আর আমার কাছে নাম লেখা আছে, কি হয়েছে বোফোর্স কেলেঙ্কারিতে? রাজীব গান্ধীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হয়নি। বাজপেয়ী সরকারও কিছু করেনি, না, কেউই করেনি। হ্যাঁ, ঠিকই। তো তার ফলে যদি এরকমই একটা চলতে থাকতো, তাহলে তো আজকে সেখানেই নিয়োজিত। কিন্তু সেই যে পলিটিক্যাল যে সংস্কৃতি কালচার, সেখান থেকে একটা ডিপার্চার তো ডেফিনেটলি ঘটেছে। এখন সেটা এমন ডিপার্চার ঘটেছে, তার কারণ কার্যকারণ রয়েছে। তার কারণ হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যদি কারোর বিরুদ্ধে করা হয়ে থাকে, তাহলে তারও একটা সময় মনে হবে যে এরও তো একটা জবাব দেওয়া উচিত। এবং যদি সেখানে ভ্যালিড গ্রাউন্ড থাকে, ভ্যালিড গ্রাউন্ড না থাকলে তুমি কাকে কি করবে? তাহলে তো কিছু করতে পারবে না, কিছু করেনি। তার তোমার আজকে 1 মাস পূর্ণ হলো শুভেন্দু অধিকারী সরকারের, পজিটিভ একটা ব্যাপার চলছে, পরপর চেষ্টা করছেন। কিন্তু এই বিষয়টা, এটার তুমি কি মনে করো, এটা কি চলবে নাকি এর শেষ কোথায়? এটা না, দেখো, এটার একটা অন্যদিকও আছে। এটার অন্যদিকও হচ্ছে এটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ভোটের আগে
শুধু এবারে ভোটের আগে কেন বলবো, যে 2014 সালের পর থেকেই যতবার পশ্চিমবঙ্গে এসেছেন ততবারই বলেছেন যে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি, দুর্নীতি এর বিরুদ্ধে তদন্ত হবে, সরকারি প্রকল্পের টাকা যে লুট তার বিরুদ্ধে তদন্ত হবে। মানুষকে আমি আশ্বাস দিচ্ছি যে কোনো দুর্নীতি পরায়ণকে রেয়াত করবো না, সব দুর্নীতি পরায়ণ যে ব্যক্তি তাদেরকে আমরা জেলবন্দি করবো, খুঁজে খুঁজে বার করবো। অমিত শাহ এসে বলেছেন চুন চুনকে, চুন চুনকে বার করবেন। তো এই যে বারবার বলা এবং পশ্চিমবঙ্গের মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া যে দুর্নীতি পরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তো মানুষও তো সেটা মনে করেছিলেন। এবং এই যে পশ্চিমবঙ্গে এবার বিধানসভা ভোট হয়েছে, সেটাতে তো মানুষের একটা পুঞ্জীভূত রাগের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া গেছে। সেই রাগটা তো দুর্নীতির কারণেও ছিল। তাহলে দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় পুলিশ অভিযোগের ভিত্তিতে, তাহলে তো এত হই হই তো হবে। এত লোক যদি দুর্নীতি পরায়ণ ব্যক্তি, এবং তুমি খুব বেশি সহানুভূতি কিন্তু মানুষের মধ্যে দেখতে পাবে না। পাচ্ছ কি রাস্তাঘাটে বেরিয়ে? সেটা নেই। মানুষ বরং আমোদিত হচ্ছেন, এবং কেউ কেউ বলছেন যে যেভাবে এই ডিম টিম ছুটছে এটা ভালো লাগছে না। হ্যাঁ, পুলিশের গায়েও সাদা পোশাক পরা, সাদা, আমারও আজকে দেখলাম সাদা উর্দি পরা পুলিশ, তার গায়েও ডিমের এসে লেগে তার উর্দিটা হলুদ হয়ে গেছে। এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, আর কেউই এরকম ভাবে আইন হাতে তুলে নিতে পারেন না। আজকে কুণাল ঘোষও বলছিলেন যে কোথাও গিয়ে সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে, আইনের পথে চলুক। সামাজিক সম্মান দেখো, যারা দুর্নীতি এখনো তো প্রমাণ হয়নি, কিন্তু যারা দুর্নীতি করেছেন বলে অভিযোগ, ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধেও পাবলিক পারসেপশনটা তৈরি হয়ে গেছে, তাদের কতটা সামাজিক সম্মান রয়েছে না রয়েছে সেটাও একটা বিতর্কিত বিষয়। কিন্তু এই ডিম মারতে গিয়ে যেভাবে পুলিশের গায়েও গিয়ে ডিম গিয়ে পড়ছে, সারাদিন যে পুলিশ কর্মীরা ডিউটি করছেন, বাড়ি থেকে এসেছেন একটা পোশাক পরে, তাদের কাছে একটা বিড়ম্বনার জায়গা হয়ে উঠেছে, খুবই বিড়ম্বনার জায়গা। আমি এই তোমার মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির উঠোন থেকে একটুখানি দিল্লিতে চলে যাই। এই যোগসূত্র রয়েছে যে সোনিয়া গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুটা চুপচাপই ছিলেন, আগের মতো সেই স্বাভাবিক সেই বডি ল্যাঙ্গুয়েজে নেই, বা সেই ততটা বলেনও নি, কিছু বলবার মতো জায়গাও নেই এই মুহূর্তে। বলবেন কি করে, তার মন্তব্য পড়ে আছে, হয়তো দেখবে যে 28 জন লোকসভার সাংসদের মধ্যে কতজন বেরিয়ে গেল। তার মানে হচ্ছে যে তিনি যে পলিটিক্সটা করেছেন, তার যে রাজনৈতিক মতাদর্শ, সেই মতাদর্শ জায়গাটা কতটা দুর্বল। ডিএমকে কিন্তু ভাঙেনি, না ডিএমকে ভাঙেনি, ঠিকই, ডিএমকে কিন্তু ভাঙেনি। ডিএমকে এর মধ্যে যে পলিটিক্যাল আইডিওলজিক্যাল যে বন্ডিংটা রয়েছে, সেটা এখনো কিন্তু মানে ধ্রুব সত্য। ডিএমকে কিন্তু 22 জন সাংসদকে তুমি ভাঙতে রাখোনি। তুমি একটা কথা বলতে আমি মনে করিয়ে দেবো যে সিপিএম বিরোধিতাই ছিল এদের একমাত্র। সিপিএম কে দেখতে প্রাসঙ্গিক দেখতে পাইনি, আর তৃণমূলটা উবে গেছে। মতাদর্শগত তো একটাই জায়গা ছিল যে তৃণমূল অনেকেই করতেন, সবার কথা বলবো না, অনেকেই তৃণমূল করতেন জীবিকার জন্য। এটা বাংলার রাজনীতিতে পর্যবেক্ষকরা অনেকেই কথা বলেন। সেখানে পার্টিটা নেই, সবাই পিঠ বাজাতে চলে গেছেন একটা বড় অংশ। তাহলে উনি তো ওইখানে ম্রিয়মান থাকবেন কালকের বৈঠকে, খুবই ম্রিয়মান ছিলেন। এবং আজকে দেখা গেল যে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন, যে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী ইন্ডিয়া জোটকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেভাবে পেরেছেন প্রত্যক্ষ পরোক্ষ বলে না বলে তাদেরকে হিউমিলিয়েট করা, আমি এই শব্দটাই বললাম, এরকমটা চলেছে দিনের পর দিন। সেখানে এখন কি বিপদে পড়ে আবারও সেই সোনিয়া গান্ধী শরণাপন্ন, ভরসা সোনিয়া গান্ধী? দেখো, সোনিয়া গান্ধী তো বিপদে আপদে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তার কারণ হচ্ছে যে রাজীব গান্ধী স্নেহ করতেন, সেটাই ছাড়িয়ে গিয়েছিল পরবর্তী মানে তার পরিবারের মধ্যে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এদেরই প্রত্যেকেরই মমতার প্রতি একটা শ্রদ্ধা অতীতে আমরা দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও কি কংগ্রেসের সাথে সঠিক ব্যবহার করেছেন? পশ্চিমবঙ্গে 2011 সালে কংগ্রেস সমর্থন না করলে, কংগ্রেস জোটে না থাকলে 2009 আর 2011 ফলাফল হতো না। দুটো ধর্মনিরপেক্ষ শক্তি একসঙ্গে ছিল বলেই সংখ্যালঘু ভোট এই জোটের কাছে চলে গেছিল এবং পশ্চিমবঙ্গে ওই রেজাল্ট হয়েছিল। তার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভাঙাতে নেমে পড়লেন। 2014 সালের আগে 2012 সালে তিনি কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন এবং 2014 এবং জোট ভেঙে দিলেন। 2014 কংগ্রেসকে পুরো নিংড়ে নিয়ে তিনি আলাদা করে একেবারেই লড়লেন। এবং তার পরবর্তীকালে তিনি তো বারবার করে লোকসভা এবং রাজ্যসভায় কক্ষ সমন্বয়, কংগ্রেসের সাথে কক্ষ সমন্বয় ঠিকমতো করেননি। রাদার তিনি বিভিন্ন সময় তৃণমূল অনুপস্থিত থেকে সরকারের সুবিধা করে দিয়েছে, বিজেপি সরকারের সুবিধা করে দিয়েছে এবং বিরোধী জোট দুর্বল করার জন্য তিনি অনেক রকম কিছু করেছেন।
তিনি বলেছেন কংগ্রেসের দাদাগিরি মানব না, তিনি রাহুল গান্ধীকে বলেছেন বসন্তের কোকিল। তাহলে দেখো সোনিয়া গান্ধীর যে জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ছিল, সেটা পরবর্তীকালে রাহুলের প্রজন্মে এসে কিছুটা দুর্বলও হয়ে যায়, বা সেটা আর অতটা ছিল না। এবং ছিল না বলেই 2016 সালের ভোটে বাম কংগ্রেসের জোটে সম্মতি দিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী সম্মতি দিয়েছিলেন বাম কংগ্রেসের জোট করার জন্য। তো এবারও যে রাহুল গান্ধীর যে খুব সহানুভূতি রয়েছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে কিছুদিন আগেও আমি ভোটের আগেও এআইসিসি নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম, ফোনেই কথা বলছিলাম, তখন তারাও কিন্তু তৃণমূলের ক্রেডিবিলিটি ইস্যুটা তুলেছিল। তুমি বলো না যে গোয়ায় কংগ্রেসের জেতার সম্ভাবনা প্রায় 16 আনার মধ্যে 18 আনা ছিল, তৃণমূল গিয়ে ওখানে বিপুল অর্থ খরচা করে, বিপুল, মানে আমি ঘটনাচক্রে সে সময় গোয়ায় গেছি, গোয়া এয়ারপোর্ট থেকে সাউথ গোয়া পালোলেম পর্যন্ত বিশাল বিশাল সব তৃণমূলের হোর্ডিং, এবং কংগ্রেসের সব নেতাদের ভাঙিয়ে নিয়ে এসে ওখানে তৃণমূল ভোটটা করলো। তৃণমূল জানতো যে তৃণমূল জিতবে না, কংগ্রেসেরই ভোটটা ওখানে 2-3% তুলে দিয়ে বিজেপিকে জিততে সাহায্য করে দিল। একইভাবে মেঘালয়ে কংগ্রেসটা ভাঙিয়ে দিল, মুকুল সাংমা সহ 17 জন বিধায়ককে ভাঙিয়ে নিলেন প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ওখানে বিপদে ফেলে দিল। একইভাবে ত্রিপুরাতে কংগ্রেসকে বিপদে ফেলে পর 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 ঘটনা। তো তারপরে কংগ্রেসের কাছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার গেছেন। তুমি বলো যে 2024 সালে লোকসভা ভোটের আগে এই কংগ্রেস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি, বক্তব্য কি ছিল মনে পড়ে? কটা সিট দেবেন বলছে, কংগ্রেসের জোট হলে একটা সিট দেবেন নাকি সিট দেবেন? একটা সিট দেবেন বলেছে, 42টার মধ্যে একটা। তাহলে আজকে তার কি অবস্থা? সেটাই তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটি এখন কোথায় দাঁড়িয়ে, যে মানে ইন্ডিয়া জোটের কাছে উনি বিপদে পড়ে এখন শরণাপন্ন হয়েছেন। কিন্তু একটা জোটের কাছে তোমার ক্রেডিবিলিটির ব্যাপার তো আছেই, সবচেয়ে বড় কথা জোটে ইম্পর্টেন্টটা কি? জোটে ইম্পর্টেন্টটা সংখ্যা। একেবারে আমি সেটাতেই আসছিলাম, জোটে ইম্পর্টেন্টটা মুখ নয়। সেই সংখ্যায় যদি না থাকে আর হ্যাঁ, তাহলে 29-এর আগে আর কতটাই তৃণমূল নিজেকে ন্যাশনাল পার্টি বলে একটা দম্ভ শুরু হয়েছিল, আজকে তো আঞ্চলিক পার্টির থেকেও খারাপ অবস্থা, কার্যত তাই। তাহলে সংখ্যাটা কোথায়? যে সংখ্যার দম্ভে তাকতে আজকে ডেরেক ওব্রায়েন এবং কুণাল ঘোষের মতো নেতারা বলছেন যে কংগ্রেসের বিগ ব্রাদার অ্যাটিটিউড মানবো না। মানে তৃণমূল ইজ অ্যাজ গুড অ্যাজ মানে কংগ্রেস, যে পার্টিটার সাবেক পার্টিটা এখনো প্রায় ক্ষয়িষ্ণু হলেও প্যান ইন্ডিয়া প্রেজেন্স রয়েছে। একদম দেশের সর্বত্র একটা রয়েছে কংগ্রেস, প্যান ইন্ডিয়া প্রেজেন্স রয়েছে। হিমাচলে, কর্ণাটকে ক্ষমতায় রয়েছে, কেরলে ক্ষমতায় রয়েছে, খুব দুর্দিনেও 3টে স্টেটে ক্ষমতায় রয়েছে। আমি জানি না যে সোনিয়া গান্ধী কি, আচ্ছা এখন যদি ইন্ডিয়া জোটের এই যে মুখগুলো যদি গিয়ে দাঁড়ান পাশে, তাহলে কি আর কেউ দরজা বন্ধ করবে? দরজা খোলাই থাকবে। কিন্তু ইন্ডিয়া জোটের যাকে বিগ ব্রাদার বলে মানতে রাজি ছিল না, তাকেই এখন বিগ ব্রাদার বলে মেনে এখন থাকতে হবে। গুরুত্বই বা কতটা পাবেন সেটাও প্রশ্ন। তুমি তো বললে যে সংখ্যাটাই তো গুরুত্ব পায়, সংখ্যায় যদি সংখ্যায় গুরুত্ব পায়, তাহলে সংখ্যা না থাকলে মুখের কোনো ওখানে এই জোটে কোনো ভ্যালু থাকে না, জোটে আর কোনো ভালো থাকবে না। যদিও এই জোটেরই শেষ পর্যন্ত এই ছন্ন ছাড়া অবস্থায় তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, আসল তৃণমূল বা নতুন তৃণমূল যেটা হয়েছে, এদের এই প্রতীক থাকবে কিনা সেরকম একটা সংশয় এবং প্রশ্ন উঠে এসেছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আবার সোনিয়া গান্ধীর শরণাপন্ন হয়েছে। কিন্তু যে কথাটা আমরা আলোচনা করছিলাম, সংখ্যায় যদি না থাকে 2029-এর আগে ইন্ডিয়া জোটেই বা তার কদর কতটা থাকবে, সে প্রশ্ন আসবেই এবং ভবিষ্যতে বলতে পারবে জল আরও কোন দিকে গড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা এই সংকট কাটিয়ে উঠতে পারেন আগামী দিনে। আজ আলোচনা এ পর্যন্তই। সব খবর দেখার জন্য নজর রাখুন দ্য ওয়ালে।